কারোর যদি দাঁতটি নড়ে 4টি টাকা মাসুল ধরে, কারোর যদি গোঁফ গজায় 100 আনা ট্যাক্সও চায়। শিব ঠাকুরের আপন দেশে জরিমানা দিতে দিতে মানুষ সদ্য দেখিয়েছিলেন সুকুমার। আর এ দেশে এবার একই অবস্থা হবে তাদের যারা ট্রাফিক আইনকে এতদিন তোয়াক্কাই করেননি। জরিমানার পরিমাণ বাড়ছে এক লাফে অনেকটাই। সিটবেল্ট না বাঁধলে 100-র বদলে 1000 টাকা, মত্ত অবস্থায় গাড়ি চালালে খেসারত 10,000। অনেকে খুশি, অনেকে নাক কুঁচ করছেন। বলা হচ্ছে যে অ্যাম্বুলেন্সকে রাস্তা না দিলে 10,000 টাকা জরিমানা। কিন্তু যেখানে হকার সাম্রাজ্যের দখলে ফুটপাত আর পথচারীরা বাধ্য হয়ে রাস্তায়, যেখানে বছরের অর্ধেকটা সময় নির্মাণ কাজ কিংবা মেরামতির জন্য বিভিন্ন রাস্তায় ট্রাফিক ধীর, সেখানে গাড়ির চালক চটজলদি অ্যাম্বুলেন্সকে কোন জাদুতে রাস্তা করে দেবেন? শেষ পর্যন্ত সবটাই ওই 21শে আইন হবে না তো? এই প্রশ্নটা রেখেই আমাদের এই অনুষ্ঠান শুরু করব। আর শুরুতেই দেখব কি আছে এই নতুন আইনে। এগুলো কয়েকটি উদাহরণ মাত্র। প্রতিদিনই এরকম অসংখ্য দুর্ঘটনা অসংখ্য পরিবারকে শেষ করে দেয়। ছোট্ট একটা ভুলই জীবনে সবচেয়ে বড় বিপদ টেনে আনে। রাস্তার ধারে এই ধরনের অসংখ্য স্লোগান থাকলেও তার দিকে একবার তাকিয়ে অনেকে চোখ ফিরিয়ে নেন। এই পরিস্থিতিতে পথ নিরাপত্তা নিয়ে আরো কড়া হচ্ছে কেন্দ্র। মোটর ভেহিকলস আইন আরো কঠোর করতে সংশোধনী আনার প্রস্তাবে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী সপ্তাহেই নয়া সংশোধনী বিল পেশ করা হবে সংসদে। প্রস্তাবিত মোটরযান আইন অনুযায়ী বিনা লাইসেন্সে গাড়ি চালালে জরিমানা দিতে হবে 5,000 টাকা, আগে ছিল 500 টাকা। ওভারলোডিং ভারী গাড়ির ক্ষেত্রে জরিমানা 2,000 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করা হচ্ছে। রাজ্য সরকারের নির্ধারিত লাইসেন্সের শর্ত ভাঙলে 25,000 টাকা থেকে 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। মত্ত অবস্থায় গাড়ি ছুটিয়ে মানুষকে পিষে দেওয়ার ঘটনা বারবার সামনে আসে। কখনো এই অভিযোগ উঠেছে সলমান খানের বিরুদ্ধে, কখনো আবার রাতভর হুল্লোড়ের পর রাজপথে বায়ুসেনা জওয়ানকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে সাম্বিয়ার বিরুদ্ধে। এই পরিস্থিতিতে আরো কড়া আইন আনতে চলেছে কেন্দ্র। মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে এতদিন 2,000 টাকা জরিমানা দিতে হতো, আইন সংশোধনের পর দিতে হবে 10,000 টাকা। গাড়ি চাপা দিয়ে পালানোর মামলার ক্ষেত্রে 25,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্যের পরিমাণ ধার্য করা হয়েছে সংশোধিত বিলে। সিট বেল্ট ছাড়া গাড়ি চালানোর দৃশ্য আগছাড়ি দেখা যায়, তেমনি হেলমেট ছাড়া বাইক চালানো পুরোপুরি বন্ধ করে ওঠা যায়নি। বর্তমানে সিট বেল্ট ছাড়া গাড়ি চালালে জরিমানা দিতে হয় 100 টাকা। নতুন আইন প্রণয়ন হলে জরিমানার পরিমাণ বেড়ে হবে 1,000 টাকা। হেলমেট ছাড়া বাইক চালালে 100 টাকার বদলে জরিমানার অঙ্ক বেড়ে হবে 1,000 টাকা। সঙ্গে 3 মাসের জন্য লাইসেন্স বাজেয়াপ্ত হতে পারে। जो रोड एक्सीडेंट्स हो रहे थे उसमें निश्चित रूप से इस एक्ट के इम्प्लीमेंटेशन के बाद कमी आएगी। कानून के बारे में सम्मान पैदा होगा, अनेक निरपराध लोगों की जान बचेगी। এছাড়াও অ্যাম্বুলেন্সের মতো জরুরি ভিত্তিতে চলা গাড়িকে এগোনোর জন্য রাস্তা না দিলে 10,000 টাকা জরিমানারও সংস্থান রাখা হচ্ছে নতুন আইনে। আইন তো এখনো আছে, কিন্তু তার ফাঁক বলে চলছে বেআইনও। আইন করা হওয়ার পরও তা হবে না তো? যারা আইন রক্ষক তাদের একাংশকে রাতের অন্ধকারে দেখা যায় 10 কিংবা 50 টাকার নোটের বিনিময়ে আইন বিক্রি করতে। তারা বদলাবেন তো? বেশি জরিমানা মানে আরো বেশি করে তাদের পকেট ভরবে না তো? এই প্রশ্নও কিন্তু রয়েছে অনেকেরই মনে। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে দিয়ে শুরু করবো। জয়ন্ত, করা আইন হোক, আমার অন্তত কোনো আপত্তি নেই, কিন্তু আমার পরিষ্কার একটা যুক্তি আছে। আমরা রোড ট্যাক্স দিই, মার্কিন যুক্তরাষ্ট্রেও রোড ট্যাক্স দেওয়া হয়। আমার রাস্তা খারাপের জন্য আমার গাড়ি যদি ভাঙে, সেই ক্ষতিপূরণ কিন্তু সরকারকে বা রাস্তার মালিককে দিতে হয়। আমাদের এখানে যে রাস্তার মালিক স্টেট গভর্নমেন্ট দেবে, যে রাস্তার মালিক সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে। আমি বলছি NH 34 কিংবা 35-এ তুমি যদি যাও, রাত্রিবেলা প্রাণ হাতে করে নিয়ে সেটা যেতে হয়, তার মাসুল কে দেবে? মানুষের থাকার কথা ফুটপাত রাজনীতিবিদরা হকারদের দিয়ে দিয়েছেন দশকের পর দশক। মানুষ রাস্তায়, মানুষের যদি গাড়ি ছোঁয় 10,000 কেন 30,000 হতে পারে, কিন্তু গাড়ি কেনাটা তো অপরাধ নয়। আমি পাল্টা যুক্তিটা দিয়ে যদি বলি যে ফুটপাতগুলো কেন, আমি এই গড়িয়াহাট দিয়ে তুমি হাঁটার চেষ্টা করো, তুমি হাঁটতে পারবে না, তোমার রাস্তায় নামতেই হবে, মানুষেরও কোনো দোষ নেই। আবার উল্টো দিকে এই অনুষ্ঠান শেষ করে তুমি জামিল লেন দিয়ে বেরোবে, বাজারের মধ্যে দিয়ে তোমার গাড়ি নিয়ে যেতে হবে, সেখানে দুর্ঘটনা হলে চালকের দায়। প্রথম কথা হলো, কড়া আইনের চাইতেও বেশি প্রয়োজন কড়া আইনের প্রয়োগ। যে আইনটা ছিল বা যে সাজা ছিল তার প্রয়োগ যদি যথাযথ হতো তাহলেও কিন্তু দুর্ঘটনা কম হতে পারতো। তুমি একটা আমার বক্তব্য বলেই দিয়েছো যে আমরা গাড়ি কেনার সময় বিপুল পরিমাণ ট্যাক্স দিই, প্রতি বছর বা 5 বছর অন্তর বিপুল পরিমাণ ট্যাক্স দিই। সুতরাং আমার কিন্তু একটা ভালো রাস্তা পাওয়াও আমার অধিকার। অর্থাৎ গাড়িটা নষ্ট বিভিন্ন জায়গায় প্রতিদিন একাধিক সময় তোমার টোল ট্যাক্স দিতে হচ্ছে, ঠিক নানাভাবে পরোক্ষভাবে রোড ট্যাক্স দিতে হচ্ছে। সুতরাং ভালো রাস্তা পাওয়াটা আমার অধিকার, সেটা কিন্তু তুমি দিতে পারছো না। তুমি একটা জিনিস দেখালে যে অ্যাম্বুলেন্সকে আটকালে 25,000 টাকা জরিমানা।
ভাবা যায় অ্যাম্বুলেন্সকে আমি তো চাইলেও রাস্তা দিতে পারবো না। তুমি গড়িয়াহাটের উদাহরণ দিলে, কলকাতায় এরকম অনেক জায়গা রয়েছে, অথবা শহর বাইরে অথবা মফস্বল শহরে বহু জায়গায় তুমি দেখবে ফুটপাথগুলিতে বসে রয়েছে হকার, অথবা তোমরা যেরকম দেখালে যে বাড়ি তৈরির মাল মশলা সরঞ্জাম পড়ে রয়েছে। এবারে আমি যদি চাই আমার পেছনের অ্যাম্বুলেন্সটাকে জায়গা দেবো, কি করে দেবো, তা আমি যাবো কি করে? এইখানে আরো কতগুলি ব্যাপার আছে, যেমন তোমরা দেখালেও যে ওভারলোডিং ট্রাকের ক্ষেত্রে 2000 থেকে 20,000 হলো। মনে রেখো, বহু ক্ষেত্রে জরিমানা এড়াবার জন্য হাইওয়েগুলিতে লরিগুলি এত জোরে চলে। কিছুদিন আগেও একটা উদাহরণ, তার জন্য একজন ছাত্রী মারা গেছে। এরকম আকছার হচ্ছে, যেখানে 2000 টাকা এড়াবার জন্য 200 লোকের প্রাণ যায়, সেখানে 20,000 টাকা এড়াবার জন্য কত লোকের প্রাণ যাবে। এরপরে একটা কথা বলা খুব প্রয়োজন, যারা আইন আগে মানতেন তারা এখনো মানবেন, যারা আইন মানতেন না তারা কিন্তু আজও মানবেন না। যে বেপরোয়া মোটর বাইক আরোহীরা হেলমেট না পরে গাড়ি চালান, তাদের কিন্তু পুলিশ কোনোদিনই ধরতে সাহস দেখায়নি। যাদের সাহস দেখাতো ধরবার জন্য, তারা হচ্ছে ছাপোষা গৃহস্থ, বউ বাচ্চা নিয়ে বেরোনো, গাড়ি নিয়ে বেরোনো একটি লোক। তাকে পুলিশ আগে ধরতেন, এখনো ধরবেন। কিন্তু যে লোকগুলি তুমি দেখালে তো যে হেলমেট না পরে বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছে, তাদের ধরবার সাহস তখনও দেখায়নি, আজও দেখা। আমি জয়ন্তকে একবার থামাবো, তার কারণ ঠিক এই ছবিটা, কড়া আইন নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই, প্রয়োজন তো আছেই, কিন্তু যে আইন ছিল তার রূপায়ণ কি যথাযথভাবে হয়েছে, অথবা উল্টো দিক থেকে আইন যাদের মানার কথা, আমার আপনার মতো সাধারণ মানুষ, তারা কি আইন মেনেছে? আজকের ছবিটা দেখাই আপনাদের। মধ্যম গ্রামের বাসিন্দা প্রশান্ত নায়েক 2013 সালে বাইক দুর্ঘটনায় প্রাণ হারান। 24 বছরের যুবকের মাথায় সেদিন হেলমেট ছিল না, চোট লাগে সেই মাথাতেই। ছেলের মৃত্যু বৃদ্ধ বাবার কোমর ভেঙে দিয়েছে। ছেলে মেয়েকে নিয়ে আমার সব কিছু ছিল, ছেলেটা মারা যাওয়াতে আমি আর একটু মানে মনে কি বলবো এখন, সেটা বলে তো ব্যক্ত করা যায় না। খুঁজলে এরকম অজস্র উদাহরণ মিলবে যারা নিজের গাফিলতিতে নিজের বিপদ ডেকে এনেছে। তাদের ওপর রাশ টানতেই এবার মোটর ভেহিকলস আইন আরও কড়া করছে কেন্দ্র। কিন্তু শুধু আইন কড়া করে সচেতনতা তৈরি করা যাবে তো? তিলজলার দিক থেকে তীর বেগে বাইক চালিয়ে আসছেন এই যুবক। যে হেলমেট মাথায় থাকার কথা তা রয়েছে হাতে, তা নিয়ে বিন্দুমাত্র হেলদোল নেই। বেরিয়েছি বাড়ি থেকে, এখন পড়তামই, কিন্তু এটা কেন? এখন হ্যাবিট হয়ে যাচ্ছে, এখন হয়ে যাবে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বাইক ও গাড়ি চালকদের আরও সাবধান হতে আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের জীবন বাঁচাতে হবে, সেফ ড্রাইভ সেভ লাইফ। মানুষের প্রাণ বাঁচাবেন, জোর করে গাড়ি চালালাম, দুজনকে মেরে দিয়ে চলে গেলাম, এটা আমার কাজ নয়। তাড়াহুড়ো করতে গিয়ে জীবনটাই চলে গেল, এটা কেন? কিন্তু বেপরোয়া বাইক আরোহীরা তাতে কান দিলে তো? সবাই বেরোচ্ছে, এরকম কতজনকে আটকাবেন? এরকম তো হুট করে যে নিয়মটা চালু করেছে, সেই নিয়মটা হুট করে তো সবাই করতে পারে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে হেলমেট না থাকলে আরোহীদের তেল দিচ্ছে না পেট্রোল পাম্পগুলি, কিন্তু পদ্মপুকুর পাম্পে আমরা দেখলাম আইন ভাঙার রাস্তা খুঁজে নিয়েছেন আরোহীরা। অন্যের হেলমেট ধার নিয়ে দিব্যি ভরা হচ্ছে পেট্রোল। দুচাকার আরোহীরা এত বেপরোয়া হলে চার চাকাই বা পিছিয়ে থাকে কেন? বাইপাসে একাধিক গাড়ির আরোহীদের আমরা দেখলাম দিব্য সিট বেল্ট ছাড়া গাড়ি চালাচ্ছেন। প্রশ্ন করায় প্রতিক্রিয়া শুনুন। এমনি এই লোকালে চালালে কোনো লাগে না বলে কে বললো? মানে এটা এরকম কোনো নিয়ম আছে? নিয়ম নেই, আমরা বুঝি এরকম। सर आपको मैं ही मिला क्या? কয়েকজনকে পুলিশ ধরলো, ভুল স্বীকারও করলেন। ये सीट बेल्ट नहीं पहने थे इसीलिए। आप अलर्ट होंगे इसके बाद? हाँ जरूर। এবার এই সরকারি গাড়ির চালকের কীর্তি দেখুন। পার্ক সার্কাস মোড়ের মতো জায়গায় দিব্য সিট বেল্ট ছাড়া গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। ক্যামেরা নিয়ে এগোতেই গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করলেন, কিন্তু বাদ সাধল সিগন্যাল। আলো লাল হতে দাঁড়াতেই হলো। সংবাদ মাধ্যমের ক্যামেরা থেকে বাঁচতে সিট বেল্ট পরার মরিয়া চেষ্টা শুরু করলেন, কিন্তু বোঝা গেল সিট বেল্ট পরার অভ্যেসটাই নেই। তাই পরতে না পেরে শেষমেশ গলা দিয়ে সিট বেল্ট গলিয়ে নিলেন। অনেকে বলছেন এটাই এ শহরের গাড়ি চালকদের প্রবণতা, কিন্তু তাদের এটা বোঝা উচিত যে ক্যামেরা থেকে পালানো যায়, বিপদ থেকে এত সহজে পালানোও যায় না। 2015 সালে এ শহরে পথ দুর্ঘটনায় 422 জনের মৃত্যু হয়েছে, 2014 সালে 450 জন, 2013 সালে 439 জন। তারপরও শহরের এই ছবি, প্রাণ নিয়ে ছেলে খেলা। এবিপি আনন্দ।
প্রাক্তন পুলিশ কর্তা প্রবীর গাঙ্গুলির কাছে আসবো। প্রবীরবাবু, বহু দশকের আপনার অভিজ্ঞতা, আইন করা হলেই কি দুর্ঘটনা কমে? মানে জরিমানা যদি বাড়ানো যায় তাহলে দুর্ঘটনা কমবে, কোনো গ্যারেন্টি আছে? মানে এর সঙ্গে তো ট্রাফিক ইনফ্রাস্ট্রাকচার, সাধারণ মানুষের সচেতনতা, এগুলোও দরকার। আপনি যে কথাটা শেষকালে বললেন সেটা সবথেকে বড়, যে সচেতনতা। আমার দীর্ঘ সময় ট্রাফিকে থাকার মধ্যে আমরা সচেতনতা বাড়াবার জন্য স্কুল, বিভিন্ন সংস্থা, রাস্তার মোড়ে ক্যাম্পেনিং ইত্যাদিগুলো করা হতো, কিন্তু আমার মনে হয় না যে তাতে খুব একটা কাজ হয়। যেসব ট্রাফিক এডুকেশন বলে একটা সাবজেক্ট ছিল সেকেন্ডারিতে, দ্যাট ওয়াজ এ কম্পালসরি সাবজেক্ট, তো সেই সাবজেক্টটা এখন উঠে গেছে। কিসে নিয়ন্ত্রণ পাওয়া যাবে? আমি বলছি যে পথচারীরা সিগন্যাল না মানলে সেটাও তো ফাইনযোগ্য অপরাধ, তাতেও তো ফাইন করতে হবে। আপনি যদি আইন দেখেন তাহলে আইনের তো সীমা পরিসীমা নেই। এক্ষুনি আসবার সময় দেখছিলাম যে রাস্তায় লোকগুলো পার হচ্ছে, তারা সবাই তো ট্রাফিক পুলিশ হয়ে পার হচ্ছে, হাত দেখিয়ে গাড়িটাকে থামিয়ে পার হয়ে চলে গেল, তারপরে গাড়ি যাবে। আর আরেকটা জিনিস কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে, যেটা আগে হতো, আমরা প্রথম জীবনে দেখেছি যে খুব বড় লোকের ছেলেরা বাইক চালিয়ে, বা পার্ক স্ট্রিট তখন ওয়ান ওয়ে জাস্ট হয়েছে, कितना फाइन लेगा 500 रुपया लेगा, देख चल तोड़ दे, आई इसको तोड़ दे, इसको हम लोग निकल जाएगा इधर से। তো এরকম একটা প্রবণতা ছিল। অথচ পরের দিকে দেখেছি যে লোক কলকাতাতে আইন ভেঙে চলে যাচ্ছে, সেই লোক কিন্তু দিল্লিতে সুরসুর করে আইন মানছে। তো সেই জন্য এই প্রবণতাটা কি করে দূর করা যায় সেটা আমি জানি না। মানে সচেতনতার নানা রকম চেষ্টা করা যেতে পারে, কিন্তু কোনটায় যে কতটা ফল পাওয়া যাবে বলা খুব মুশকিল। আপনি বেপরোয়া যৌবনের কথা বললেন, এই বেপরোয়া যুবকরা এর আগে একাধিক এই কলকাতায়, এই রাজ্যে, সাম্বিয়ার ঘটনা আমরা দেখেছি, বাবা প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন, প্রাক্তন বিধায়ক ছিলেন, কিভাবে সেনা জওয়ানকে পিষে দিয়েছিল। দিল্লির ঘটনা আমরা দেখেছি যে এক ব্যক্তিকে স্কুল পড়ুয়া বাবার মার্সিডিজ গাড়ির নিচে পিষে দিয়ে চলে গেল, গাড়িটা থামালো না, পালিয়ে চলে গেল। এই ধরনের ঘটনা, এই প্রবণতা রোখার জন্য এই আইনে ভাবা হয়েছে। দেখুন, সম্প্রতি দিল্লির এই ছবি দেখে শিউরে উঠেছিল গোটা দেশ। অফিস ফেরতা 35 বছরের যুবক সিদ্ধার্থ শর্মাকে উড়িয়ে দিচ্ছে দ্রুত বেগে ছুটে আসা মার্সিডিজ, যা স্টিয়ারিং ছিল এক নাবালকের হাতে। প্রশ্ন উঠেছিল, বাবা মায়েরা কেন নাবালক ছেলে মেয়েদের হাতে গাড়ির চাবি তুলে দেন? এতদিন নাবালকদের জন্য নির্দিষ্ট করে কোনো মোটরযান আইন ছিল না। সংশোধিত বিলে নাবালকদের ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছে। নতুন আইন অনুযায়ী 18 বছরের নিচে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে জরিমানা দিতে হবে 25,000 টাকা। 18 বছরের নিচে গাড়ি চালালে গাড়ির মালিক অথবা অভিভাবকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। বাতিল করা হবে গাড়ির রেজিস্ট্রেশন। অনেকে বলছেন, দুর্ঘটনা ঘটানোর জন্য বেপরোয়া এই নাবালকরা যতটা না দায়ী, তার থেকে বেশি দায়ী অভিভাবকরা, কারণ তারাই তো সন্তানের হাতে গাড়ির চাবিটা তুলে দেন। সেই সন্তান যারা এখনো ভালো মন্দের বিচার করতেই শেখেনি। এবার মোটর ভেহিকলস আইনে সেই ফাঁকটাই ঢাকার চেষ্টা করছে কেন্দ্র। তবে বিভিন্ন মহলে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, যে অভিভাবকদের মনে নিজে থেকে চেতনা জন্ম নেয় না, আইন করে তাদের হুঁশ ফেরানো যাবে তো? এবিপি আনন্দ। এবার আসবে একটা আত্মসমালোচনার পার্টে, তার কারণ দুর্ঘটনা ঘটলে নিঃসন্দেহে এবিপি আনন্দ এবং অন্যান্য সংবাদ মাধ্যমে সেটা শিরোনাম হয়, কিন্তু আমরা খেয়ালও করি না যে পরের দিন বা তার পরের দিন বা খুব বড় দুর্ঘটনার ক্ষেত্রে 1 সপ্তাহ পরে গোটাটা চলে যায় বিস্মৃতির অন্ধকারে। আমরা খোঁজও রাখি না যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হলো তাদের ক্ষতি বা ক্ষত কত গভীরে, কিংবা ধরুন যে পরিবারটির কেউ একজন চলে গেলেন তারা কিভাবে দিন গুজরান করছেন। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন বাণী সামন্ত, বাণী দেবীর স্বামী। সেটাও খুব বড় এবিপি আনন্দে আমরা শিরোনাম করে সেই খবর চালিয়েছিলাম। একটি স্কুল বাস চালাচ্ছিলেন, দুর্ঘটনাটা পার্ক সার্কাসের কাছে হয়, যেখানে সামনে, গাড়ির সামনে ওই ট্রাফিক সিগন্যাল ভেঙে কিছু শিশু কিশোর চলে আসে। তাদের বাঁচাতে এবং বাসের অন্যান্যদের বাঁচাতে বাণী সামন্তের স্বামী তিনি শটান স্কুল বাসটাকে একটা স্তম্ভে ধাক্কা মারেন, তার প্রাণ চলে যায়। কিন্তু বাচ্চারা স্কুল বাসের ভেতরে এবং যাদের জন্য দুর্ঘটনাটা ঘটলো তারা বেঁচে যায়। আমি আপনার কাছে জানতে চাইব যে একটা দুর্ঘটনা আপনাদের পরিবার, তার ভবিষ্যৎ, সব ছবিটা পাল্টে দিয়েছে। আমরা আজকের এই অনুষ্ঠান না করলে হয়তো তার খোঁজও রাখতাম না। আপনার কি মনে হয় কিভাবে এই ধরনের দুর্ঘটনা রোখা যায়, বা যে সচেতনতার অভাবে চলন্ত বাসের সামনে কেউ চলে আসেন সেইটাকে কি করে আটকানো যায়? আপনাদের পরিবারের যদি কোনো সাজেশন থাকে দয়া করে বলুন, কারণ আপনারাই ওয়ার্স এফেক্টেড, আপনারা আক্ষরিক অর্থে ভিকটিম। উনি তো ওই গাড়ি চালাতে চালাতে ব্রেকটাই মানে কষে দাঁড়িয়ে গেছিল,
ব্রেকটা কষতেই মনে হয় ব্রেক ফেল হলো নাকি, এটাই তো ভাবছি যে কিভাবে তাহলে হলো এটা। ওই না যখন ব্রেকটা কষেছে তখনই ব্রেক ফেল মনে হয়ে গেছে, গিয়ে ওই ধাক্কা মারে। এবং কতটা দায়িত্বের কাজ করতেন আপনার স্বামী যে অতগুলো বাচ্চাকে নিরাপদে স্কুলে পৌঁছে দিতেন বা স্কুল থেকে বাড়িতে পৌঁছে দিতেন। অনেক রিস্কে উনি করতো, বাচ্চাদের খুব ভালোবাসতো, যে নিজের জীবন যাবে তাও ভালো, বাচ্চাদের যাতে না কিছু হয়। সেখানে আমাকেও বলতো, বলে আমি আগাগোড়াই বলতো যতদিন স্কুলে, বলে বাচ্চা আমার খুব লক্ষ্মী, আমার ওদের নিয়ে আমার থাকি, আমি খুব ভালোবাসি ওদের। এই দুর্ঘটনাটা হয় কিন্তু এই স্কুল বাসের সামনে পথচারীরা চলে আসায়। সুতরাং এই ধরনের প্রবণতা যে নিঃসন্দেহে প্রতিদিন এক একটা পরিবারে একাধিক প্রাণ কেড়ে নিচ্ছে কিংবা সেই পরিবারটার উজ্জ্বল ভবিষ্যতের আলোটা এক ফুঁয়ে নিভিয়ে দিচ্ছে নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। সুতরাং এই ট্রাফিক আইন যদি দুর্ঘটনার সংখ্যা কিছুটা কমাতে পারে, নিঃসন্দেহে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ধন্যবাদ দেবেন আইনকে। কিভাবে দুর্ঘটনা এক একটা পরিবারকে সম্পূর্ণ অন্ধকারের দিকে নিয়ে যায় দেখুন আপনারা। মা আমার বাবা থাকলে কি আমাকে বাইরে দিতে? আর চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করার নেই। পথ দুর্ঘটনায় চলে যাওয়া মানুষটা তো আর কোনোদিনও ফিরে আসবে না। গাফিলতি জারি হোক, দুর্ঘটনা তো শুধু একটা দুটো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় না, শেষ করে দেয় একটা গোটা পরিবারকে। দগদগে ক্ষতর মতো সারা জীবন বয়ে বেড়াতে হয় সেই যন্ত্রণা, যেমন হচ্ছে গৌতম মণ্ডলের পরিবারের। অ্যাম্বুলেন্স নিয়ে শিলিগুড়ি ফিরছিলেন গৌতম, পথে উল্টো দিক থেকে এসে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় গৌতমের। বাড়ির একমাত্র রোজগারের সদস্যকে হারিয়ে কার্যত পথে বসে গিয়েছেন স্ত্রী। দুই ছেলে মেয়েকে কিভাবে সামলাবেন কুল না পেয়ে নিজে 100 দিনের কাজে যোগ দিয়েছেন, তাতেও সুরাহা হয়নি বলে ছেলেকে আশ্রমে দিতে হয়েছে। অনেক কিছুর মধ্যে দিয়েই চলতে হচ্ছে। 100 দিনের কাজ করছি, তার বাচ্চাদের, তার ভাই, তার মা বাবা, ভাই বোন সবাইকেই আমার দেখতে হবে। আমি যতটা পারবো চেষ্টা করব। বেলেঘাটার বাসিন্দা মৃত্যুঞ্জয় চক্রবর্তীও পরিবারের একমাত্র রোজগারের সদস্য ছিলেন। 29শে জুন উল্টোডাঙ্গা ব্রিজে বাইক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মাথায় সেদিন হেলমেট ছিল না। একটা ভুলের মাসুল আজ গুনছে মৃত্যুঞ্জয়ের পরিবার। ওই রোজগার করতো, আর কে আছে আমাদের এখন? ওই একটু টুকটাক যে ও দেয় এই চলছে, আর তো কেউ নেই। ওই তো ভালো কাজই করতো, ভালো মায়না পেত। সল্টলেকের ছোটন বর পেশায় গাড়ি চালক। গত বছর জুন মাসে একদিন নিজের বাইকে করে যাচ্ছিলেন, হেলমেট পরেননি। পেছন থেকে একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে, এত জোরে ছিটকে পড়েন যে খুলির একাংশ ফেটে যায়। এখনো মুখের অর্ধেক জুড়ে ধাতব প্লেট বসানো। রাতে গাড়ি চালাতে গেলে চোখ ঝাপসা হয়ে যায়। আমার কাছে হেলমেট ছিল না, আমি বাইক নিয়ে যাচ্ছি, এমন সময় সামনে একটা গাড়িটা আসতে আমি গাড়িটাকে ব্রেক করি, কিন্তু আমার পেছনের গাড়ি সে বুঝতে পারেনি আমার এমনি হঠাৎ করে ব্রেক করা। ও আমার পেছন দিক থেকে এসে মারলো, মাথার এইখানটাতে বাইকের হ্যান্ডেলটা ঢুকে গেল। আমার যদি হেলমেট থাকতো আজকের আমার এত সর্বনাশটা হতো না, কিন্তু হেলমেট ছাড়া বাইক চালিও না। এই কয়েকটি পরিবার প্রতীক মাত্র। এরকম আরো অজস্র পরিবার রয়েছে যারা কাছের মানুষকে হারিয়েছে পথ দুর্ঘটনায়, কখনো নিজেদের গাফিলতিতে, কখনো অন্যের ভুলে। এই ধরনের ঘটনা রুখতে এবার মোটর ভেহিকলস আইন আরো কড়া করতে চাইছে কেন্দ্র। মত্ত অবস্থায় সিট বেল্ট ছাড়া বা হেলমেট ছাড়া গাড়ি চালালে বাড়ানো হচ্ছে জরিমানা। নতুন আইন অনুযায়ী বিনা লাইসেন্সে গাড়ি চালালে জরিমানা দিতে হবে 5,000 টাকা। মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে জরিমানা 10,000 টাকা। সিট বেল্ট ছাড়া গাড়ি চালালে জরিমানা 1,000 টাকা। হেলমেট ছাড়া বাইক চালালে জরিমানার অঙ্ক বেড়ে হবে 1,000 টাকা। তবু কড়া আইনে ভর করে শেষমেশ সচেতনতা ফিরবে কি? ট্রাফিক পুলিশের পকেটে কিছু গুজে দিয়ে পার পেয়ে যাওয়ার কথা হামেশাই শোনা যায়। এখনো যদি সেটাই চলতে থাকে তাহলে খাতায় কলমে আইন কড়া করে লাভের লাভ কি কিছু হবে? জরিমানার অঙ্ক মোটা হলে এখনকার চেয়ে ঘুষের পরিমাণও কিছুটা বাড়িয়ে ছাড় পাওয়ার ব্যবস্থা হয়ে যাবে না তো? আইনের স্বার্থে কড়াকড়ি করার বদলে শুধু নিজেদের পকেট ভরতে উর্দিধারীদের একাংশ সক্রিয় হবে না তো? এরকমই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। এবিপি আনন্দ। বাণী দেবী, কি মনে হচ্ছে একটু যদি মানুষ সচেতন হতেন, একটু ট্রাফিক আইন ফলো করতেন, মেনে চলতেন, তাহলে আপনার জীবনটা অন্যরকম হতে পারত? আমারও তো জীবন এরকম হতো। আমার স্বামী মানে এইভাবে মারা যেত না, নিশ্চয়ই বেঁচে যেত। যতদিন আজকে কড়া আইন করেছে, এইগুলো এখন হয়েছে, এইগুলো যদি আগে হতো 2 বছর আগে, নিশ্চয়ই মানে বেঁচে যেত। এইটাই আমি ভাবছি। আমার স্বামী, আমার সংসারে ওই আমার সত্যিকালে
মানে আয়কর্তা ছিল, এখন চলে গেছে। আমার সংসার তো জানেন তো ভেঙে গেছে। দুটো ছেলে মানে ঠিক মতন কাজকর্মও করে না, সেরকম চাকরিও করে না। আমাকে নিয়ে চলতে হচ্ছে কোনো রকম। জয়ন্ত, এই দুর্ভাগ্যের ইতিহাসের পাশাপাশি আরেকটা আশঙ্কাও আছে, সেটা ওই খানিকক্ষণ আগে আমরা বলছিলাম যে ট্রাফিক কনস্টেবলের পকেটে কিছু গুজে দিয়ে পার পেয়ে যাওয়ার একটা রাস্তা হবে না তো। এখন 100 টাকা ফাইন, 50 টাকা গুজে দিয়ে পার পেয়ে যাওয়া যাচ্ছে, 1000 টাকা জায়গায় সেই রেটটা বাড়লো, পোয়া বারো হবে দুর্নীতিগ্রস্ত। একদিকে সচেতনতা আর একদিকে হচ্ছে আইনের প্রয়োগ। আইনের যথাযথ প্রয়োগের জন্য জরিমানা এরকম কিন্তু বাড়াবার কোনো প্রয়োজন ছিল না। এতে কিন্তু জরিমানা এড়াবার প্রবণতাটা বরং অনেক বেশি বাড়বে, যেটা তুমি বললে, যেখানে 5000 টাকা জরিমানা সেখানে 500 টাকা দিয়ে তুমি রেহাই পেতে পারি। আর একটা কিন্তু সমস্যা আছে, এই দুর্নীতির সম্ভাবনাটা বাড়ার পাশাপাশি তুমি দেখবে যাদের গাড়ি আছে তারা হয়তো আমার সঙ্গে একমত হবেন যে আজকাল একটা কেস বাড়িতে চলে আসে, তুমি হয়তো জানলেও না তোমার বাড়িতে একটা কেসের নোটিশ চলে এলো, বললো গত রবিবার তোমার গাড়ি কোনো ট্রাফিক রুল ভায়োলেট করেছিল। জয়ন্ত, আজকাল বলো না, আমার মনে আছে যে এই স্টুডিওতে আমরা কমিশনারকে বসিয়ে একাধিক লাইভ শো করতাম, বহু ক্ষেত্রে কমিশনার নিজেও স্বীকার করতেন যে সেই সময় ভদ্রলোকের গাড়ি ছিল না, কিন্তু আমি এটাই বলতে চাইছি, তার মানে এই জিনিস কিন্তু বহু পুরনো। দেখা যাবে সেদিন তোমার গাড়িটা হয়তো বাড়ি থেকে বেরোয়নি। আমাদের মহামান্য বিচারপতিদের সাথেও এমন ঘটনা ঘটেছে, তো সাধারণ মানুষের সাথে সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তুমি তোমার গাড়ি বিক্রি করতে যাবার সময় দেখবে 30-40টা কেস তোমার নামে পড়ে রয়েছে। আর আজকাল ব্যাংকের সাথে ওটা টাই করা থাকে, তুমি হয়তো টাকাটা জরিমানা হিসেবে ব্যাংকে জমা দিলে, কিন্তু ব্যাংক ওই কেসটা সরাতে সাহায্য করলো না, অর্থাৎ কেসটা কিন্তু থেকেই গেল। তুমি টাকাও দিলে, কেসও থেকে গেল না। প্রবীর বাবু, কেসটা থেকে গেল, ব্যাংক টাকাটা জমা দেওয়ার পর এরকম সম্ভাবনা কম, এরকম সম্ভাবনা খুবই কম। এই আমি আইনের ক্ষেত্রে আসি, এই করা আইনের ক্ষেত্রে, কলকাতার ক্ষেত্রে, এই রাজ্যের ক্ষেত্রে সুফল পাওয়া যাবে। একটা মজার কথা বলি শুনুন, আইন যারা তৈরি করেন তারা আইনটা তৈরি করার পরে বা আগে নিশ্চয়ই ভাবেন। সব থেকে মজার কথা হচ্ছে জয়ন্তবাবু মোটর ভেহিকল অ্যাক্ট 1988 বইটা নিয়ে বসে আছেন, যেখানে ড্রাইভিং উইদাউট ড্রাইভিং লাইসেন্স ইজ নট এ কগনিজেবল অফেন্স। যেখানে আপনি গাড়ি চালাবেন তা আপনি ধরা পড়বেন না, পুলিশ আপনাকে ধরতে পারবে না। তো এখানেই যদি আপনি আইনটা অ্যামেন্ডমেন্ট করে এই অবস্থায় নিয়ে আসেন, তাহলে আপনি হোয়াট ক্যান ইউ এক্সপেক্ট? কিন্তু 304A র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট অ্যাক্টে মানুষ মরে গেলেও কিন্তু 3 বছর এবং সে বেরিয়ে যাবে। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। একেবারে আমরা এই অনুষ্ঠানের শেষে এই সিদ্ধান্তেই আসতে পারি যে এই আইন, জরিমানা, আইনের প্রয়োগ, তার অপপ্রয়োগ, এসব অনেক পরের ব্যাপার। আসলে দুর্ঘটনা যদি আমরা একটু সচেতন থাকি, অধিকাংশ দুর্ঘটনা কিন্তু এড়ানো সম্ভব। আর অধিকাংশ বাণী দেবীর মতো পরিবারের আলো এক ফুঁয়ে নিভে যাওয়াটা কিন্তু আটকানো সম্ভব। আসুন আমরা এই অনুষ্ঠান শেষ করি সেই প্রতিজ্ঞা নিয়ে যে দুর্ঘটনার কারণ যেন কোনোভাবে গাড়ির ভেতরে থেকে কিংবা পথে থেকে পথচারী হিসেবে আমরা না ঘটাই, তাহলেই কিন্তু একমাত্র দুর্ঘটনার সংখ্যা কমতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নিবেদন করছে ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার, শালিমার শেফ গুড় মশলা, জীবনের আসল স্বাদ। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। GIS গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস, ছাত্র থেকে সফল প্রফেশনাল।